জীবনে টাইমিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি সময় মতো সঠিক কাজটি না করতে পারেন, পরে যত কিছুই করেন কোনো লাভ নাই। তো আজকে যে গল্পটি করব সেটা একটা বেকার জীবনের কাহিনী নিয়ে, নীল নোহিত, যার ডাকনাম হচ্ছে নীলু, তার একটি কাহিনী নিয়ে। তো আমি যে লেখকের কথা বলছি সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। তার একটি বইটির নাম হচ্ছে আমি কেউ না। তো ধরে নিচ্ছি লেখক তার নিজের জীবন কাহিনীই বলছেন, যেহেতু বেশ কয়েকজন উনি নিজের নাম বলছেন নীলু বা নীল লোহিত, এই নামে উনি নিজেকে বলছে। তো টাইমিংটা যেটা বলতেছে যে বেকার মানুষ, হাতে টাকা পয়সা থাকে না, বাট তার অনেক বন্ধুবান্ধব কিন্তু চাকরি পেয়ে যায়। তো সে তার এক বন্ধুর কাছে টাকা ধার চাইতে গিয়েছে। তো যখন ওখানে গেলেন তখন সে একটা রেস্টুরেন্টে তাকে খাওয়ার জন্য নিয়ে গেল, বিভিন্ন কথা তার ভালো মন্দ জিজ্ঞাসা করছে, বাট সে ওই টাইমিংটা ধরতে পারছে না, সে কোন সময়ে সে তার কাছে বলবে যে আমার কিছু টাকা লাগবে, মানে এটাই বুঝতে পারছে না। এই করতে করতে ও উল্টা তাকে একটা কাজ ধরিয়ে দিল, কারণ যে বেকার মানুষ, অন্যদের সবার ধারণা যে এর কোনো কাজ নেই। তো সবাই তাকে কাজ দেয়, দিতে দিতে আসলে ওই বেকারটাই সব থেকে বেশি ব্যস্ত থাকে। একটা বাড়ির ধরেন বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, বাজার করা, যত কিছু করা সব কিছু ওই লোকটিই করবে, কিন্তু তারপর তার নাম বেকার। এই জন্য এখানে সে খুব আক্ষেপ করে একটা জায়গা বলতেছে এরকম করে, হাই রে চাকরি, মধ্যবিত্ত পরিবারে একটা চাকরি ঠাকুর দেবতা চেয়েও বেশি আরাধ্য। চাকরির একটা সম্ভাবনার কথা শুনলে মাতৃস্নেহ, ভ্রাতৃস্নেহ উপে যায়। চাকরি সর্বরোগের ওষুধ, সভ্যতার শ্রেষ্ঠ অবদান এই চাকরি। যে চাকরি পায় না সে এক অতি হতভাগা, সমাজের কলঙ্ক। তো যারা আসলে বেকার এই পরিস্থিতির মধ্য দিয়ে যায় তারাই বুঝতে পারে যে কত কঠিন একটা সময় তাদের পার করতে হয়। তো সে তার জীবন কাহিনী এরকমই বলছে। এই টাইমিং নিয়ে আরেকটা কথা, যে তার সাথে একটা মেয়ের খুব ভালো সম্পর্ক, পাশের বাড়িরই, যে তাকে কাকা বলে ডাকে, বাট কাকার বয়সী না, তার থেকে ম্যাক্সিমাম 5 বছরের আসলে একটা ডিফারেন্স। আমরা তো জানি 5 বছর বা 10 বছরের বা 15 বছরের সম্পর্ক হয় ডিফারেন্স বা গ্যাপ থাকলে। তো একটা সকালে ঘুম থেকে উঠে এই নীল লোহিত, ওই যে মেয়েটার কথা বললাম তার নাম মুমু, তাকে মনে হয় যে এ অনেক বড় হয়ে গেছে এবং একে ভালোবাসা যায় এবং মনে প্রাণে সে তাকে ভালোবাসে। কিন্তু সে বুঝতে পারে একটা পর্যায়ে যে ওর যে চলাফেরা এবং এর যে বয়স, এটা আসলে অসম একটা প্রেমের প্রতিযোগিতা। কারণ ওর যে বন্ধুবান্ধব, ও তাদেরকে পছন্দ করে, ওই মেয়েটি একে পছন্দ করে, একে পছন্দ করে কাকা হিসাবে। তো এখানেও তো আমার টাইমিংটা একটা বড় জিনিস। আপনার সঠিক সময়ে সঠিক জিনিসটা না হলে ওই সময় চলে গেলে আসলে হয় না, কারণ ও ততদিনে তার বন্ধুবান্ধবের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তো এখন আসলে এ যতই পছন্দ করুক, যতই ভালোবাসুক, সেটাই নীললোহিত বলছে যে আমি যতই ভালোবাসি না কেন ওকে আসলে আর বোঝাতে পারবো না। তো এই একটা কাহিনী। কোনো একটা টাইমে গিয়ে ওর যে দাদা, নীললোহিতের যে দাদা, তার হোটেলে একজনের কাছে একটা প্যাকেট দিয়ে আসতে হবে, তো সেটার জন্য একেই পাঠাচ্ছে এবং তার কাছে চাকরির কথা বলছে। তো এদের যারা বেকার তাদের আবার কোনো অসুস্থতা থাকতে পারবে না, কোনো দুঃখ থাকতে পারবে না, কোনো কষ্ট থাকতে পারবে না। তো একবার ওর খুব জ্বর আসে, বমি হয়, কিন্তু ওর দাদা মানতে রাজি না। এবং সে অফিস যখন যাচ্ছে তখন তার গায়ে হাত দিয়ে, যেহেতু ও জ্বরের কথা বলছে, তো গায়ে হাত দিয়ে বলছে যে আসলে জ্বরটা এখন নাই। তো লেখক যেভাবে বলতেছে যে অফিস যাওয়ার আগে দাদা আমাকে আর একবার দেখে গেল, কপালে হাত দিয়ে বলল জ্বরটা তো নেই দেখছি। অর্থাৎ জ্বরই যেন অসুখের একমাত্র লক্ষণ, জ্বর না থাকলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বমি আর পেট ব্যথা অতি সামান্য ব্যাপার, কত লোকেরই তো ওরকম হয়। মানে ওই যে জ্বরের কথা বলছিল যে যেতে পারবে না, এই জন্য জ্বর নাই বলে ও যে অন্যান্য অসুখ, পেটে ব্যথা করছিল, বমি হচ্ছিল, সেগুলো তার কাছে কোনো ব্যাপারই না। তবে এই বেকার যারা বা এরা কিন্তু খুব দায়িত্বশীল হয় এবং ওই যে বললাম সবার কাজ করে দেয়, সবার একটা আস্থাভাজন হয়ে যায়। শুধু চাকরিটা নেই বলে সমাজে আসলে খুব একটা মূল্যায়ন হয় না। তো এই বিশ্বস্ততার জায়গা থেকে, দায়িত্বশীলতার জায়গা থেকে, যে মুমুর কথা বললাম, এ একবার তার বন্ধুবান্ধবের সাথে একটা মানে খুব চক্করে পড়ে যায়। সেটা কেমন, যে উঠতি বয়সী বন্ধুবান্ধব, তো ওরা ওকে একটা টোপ গেলায় যে ওকে সিনেমার নায়িকা বানাবে। তো এরকম একটা গ্যাংয়ের হাতে পড়ে। সে গ্যাং কী করে যে 2 দিনের একটা পিকনিকের কথা বলে সেখানে নিয়ে যাবে এবং সেখানে ছবি তোলাবে, ফটোশ্যুট করবে, এইভাবে বলে। বাট ওখানে নিয়ে গিয়ে আলটিমেটলি যেটা করে, এদেরকে নেশা দ্রব্য খাওয়ানো শেখায়, নেশা ধরিয়ে দেয়। তো এইটা আবার এই নীললোহিত তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারে, যে ফটোশ্যুট করে বেড়ায়। তো জানতে পারে কোথায় এটা হচ্ছে এবং পরবর্তীতে কারা যাচ্ছে, এবং সেখানে যে মুমুকেও নিয়ে যাওয়া হবে সে সেটা জানতে পারে। এবং যেটা করবে সে খুবই উপর লেভেলের লোক এবং তার অনেক উপরে হাত আছে। তো সেখান থেকে সে পরিত্রাণের কোনো রাস্তা নেই, কোনো কিছুই নাই। তো এটা যখন জানতে পারে তখন সে এক ডিআইজির সাথে কথা বলে। তখন ডিআইজি বলে হ্যাঁ ওই শেঠ সম্পর্কে, মানে ওই লোকটার নাম, গ্যাংয়ের যে লিডার তার নাম শেঠ। তো বলছে তার সম্পর্কে আমরা জানি, বাট হাতে নাতে ধরতে পারিনি। এই ডিআইজি বা খুব সৎ লোক,
সে নিজের ডিপার্টমেন্টে অনেকে সাসপেন্ড করছে অসৎ কাজের জন্য। তো সে তাকে বলে ঠিক আছে আমি সময় মতো যাবো, বাট আপনি তো লেখক মানুষ, আপনার কিছু গল্প আমি পড়েছি, বা এটা যদি আপনার নিজস্ব তৈরি কোনো গল্প হয় তাহলে কিন্তু আপনার বিপদ আছে। তো বলো না, অমুক দিন আপনি অমুক জায়গায় চলে আসবেন। এদিকে মুমুও কী করে যে ওর বাসায় আবার ওই নীলনহিতের খুব আস্থা, তাকে খুব বিশ্বাস করে। তো যদি 2 দিনের পিকনিকের কথা বলে বন্ধুদের সাথে যায় যেতে দেবে না, তো তখন সে বলে যে আমি এই নীল কাককে নিয়ে যাব। ও আবার আদর করে ব্লু ডাকে তাকে। তো নীলও যায় ওর সাথে, কারণ ওকে খুব পছন্দ করে। মুমুর একটা ক্ষতি হয়ে যাবে সে বুঝতে পারে। তো একসাথে তখন সবাই যায়, গিয়ে ওখানে গিয়ে দেখে যে আসলে নেশাদ্রব্য ও অনেককেই ধরানো হচ্ছে এবং ওকে ধরানোর জন্য চেষ্টা করা হয়। একটা ছেলে খুব ইয়ে করে, তখন সেই মুহূর্তে যে নীল ওকে বাধা দেয়, তখন শেট আসে, শেট এসে ওকে থাপ্পড় দিতে যায়। ঠিক ওই মুহূর্তে আসলে নীল একটা চমৎকার কাজ করে, বলে যে না আমি এখান থেকে যেতে পারবো না, গেলে আমি ওকেই নিয়ে যাব, মোমোকে নিয়ে যাব। তখন মোমো ওকে শেঠ বলে যে তুমি কিন্তু গেলে আর সিনেমাতে ঢুকতে পারবে না, তোমার এখান থেকে যাওয়া মানে শেষ। তো তখন মোমো একটা চমৎকার কাজ করে, বলে না আমি কাকা চলে গেলে আমি থাকবো না, আমি কাকার সাথে চলে যাব। যখন দুজন বেরিয়ে আসতে যায় তখন সেটাকে একটা থাপ্পড় দিয়ে ফেলায় দেয়। ঠিক ওই মুহূর্তে ডিআরজি ওখানে প্রবেশ করে, ফিরে আসতে পারে আর কি। ডিআইজি ওদেরকে অ্যারেস্ট করে, ওই শেঠ এবং তার গ্যাংদের। এটা পত্রপত্রিকায় বিশাল ফলাভাবে লেখালেখি হয়। বাট নীল যে ডিআইজিকে আগে বলে গেছে এটা তো কেউ জানে না, এই জন্য তার জীবনটা আসলে ওইভাবে রিস্কে পড়ে না। মোমো আসলে ফেরার পথে ওর আরেক বন্ধু যে আসলে মাতাল ছিল মদ খেয়ে, তো আসার সময় তার মোটর বাইকে আসে, নীলের সাথে না এসে। তো সে আসা অবস্থায় সে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যায়, পা ভেঙে হাসপাতালে ভর্তি। তো সেই জায়গা থেকেও একটা কাহিনী আছে যে যখন ভর্তি হয় তখন সে বলে যে আসলে সে তার মা বাবাকে পছন্দ করে না, তখন নীলকে ডেকে পাঠায় হাসপাতালে। তো এখানেও আসলে কাহিনী আছে আরও একটু শিক্ষণীয় বিষয়, যে ফ্যামিলির যদি কোন্দল থাকে, সন্তানকে যদি সঠিকভাবে সময় দেওয়া না হয় তখন এরা বিপথে যেতে বাধ্য। এখানে যে এই যে মুমুর যে বাবা, সে অন্য জায়গায় যায় অসৎ সম্পর্কে জড়িয়ে যায়, এর যে মা সে অন্য আরেকজনের সাথে অসৎ সম্পর্কে জড়িয়ে যায়, সন্তানকে ঠিকমতো সময় দিতে পারে না, তখনই সন্তান আসলে এই নেশার পথে বা অন্যান্য বন্ধুবান্ধবদের পথে পা বাড়ায়। তো সেখানে আসলে এই নীলের ভূমিকা বিশাল। সে চায়নি কখনো মুমু খারাপ পথে যাক, এবং সে কিন্তু এটা খুব দায়িত্ব নিয়ে তাকে ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসছে, নিজের লাইফ রিস্ক নিয়ে বলা যেতে পারে। তো এই শেষ বইটা শেষ যেখানে হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে হাসপাতালে যখন নীল ওকে দেখতে যাচ্ছে বা ওকে ডেকে পাঠায়, তখন মুমু বলে যে ব্লু বা নীলকা, মানে কাউকে বিশ্বাস করি না, আসলে তোমাকেই বিশ্বাস করি, বাবা মাকেও বিশ্বাস করি না, তুমি বলো তো আমি কি আর কখনো হাঁটতে পারবো, আমার পাটা কি ঠিক হবে? তখন বলে যে হ্যাঁ, তুই আবার 1-1.5 মাস পরেই লাফাবি, কিন্তু এর পরে যদি তুই কোনো মাতালের বাইকে উঠিস তাহলে সেইবার আসলে তুই আর বেঁচে ফিরতে পারবি না। তো এই বলে, এইটা যখন বলে তখন আসলে মোমো একটু উঁচু হয়ে ওকে জড়িয়ে ধরে মানে পাগলাটে ভাবে, যেটা লেখক বলতেছে যে হঠাৎ উঁচু হয়ে উঠে আমার গলা জড়িয়ে ধরে পাগলাটে গলায় বলতে লাগলো, ব্লু আমি তোমাকেই শুধু ভালোবাসি আর কারুকে নয়, কারুকে না। আমি আস্তে আস্তে ওর হাত ছাড়িয়ে শুইয়ে দিলাম। মোমো আবার খুব ছেলে মানুষ হয়ে গেছে, না এখনও সময় হয়নি, এখনও ভালোবাসার উপলব্ধির মতন ওর মন পরিণত হয়নি, আরও দেরি আছে। সব কিছু মিলে আসলে এই বেকার সব জায়গায় আছে, সবার কাজে লাগছে, সবার কাছে আস্থাভাজন হচ্ছে, যে যেখানে প্রয়োজনে ওকে ইউজ করতেছে। ওর এক বন্ধু একবার এক মেয়েকে পছন্দ করলো, তার সেই মেয়ের পিছন পিছনে ওকে ফলো করতে করতে তার বাড়িতে পর্যন্ত পাঠালো যে দেখে আয় ও মেয়েটা কেমন, এরকম যে যখন পাচ্ছে ওকে কাজে লাগাচ্ছে, কিন্তু নিজের প্রয়োজনে বা নিজের জন্য আসলে সময় দিতে পারতেছে না। তো সেটাই, এই জন্য এই গল্পের নামটা হয়তো বলছে যে আমি কেউ না, মানে ও নিজের বলে আসলে কিছু না, সবার জন্যই। চমৎকার একটি বই, মাত্র 75 পেজের একটি বই। বইটা শুরুর দিকে একটু স্লো হলেও শেষ পর্যন্ত বেশ ভালো একটা মেসেজ দিয়ে বইটা শেষ করেছে। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।